দর্শক আমন্ত্রণ, আজ থেকে শুরু হতে যাওয়া যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ডাকসু দ্য স্টুডেন্ট ভয়েস। 9 সেপ্টেম্বর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটাভুটি এবং আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনের প্রচারণা। এরই মধ্যে ডাকসুর ভিপি পদে আমরা দেখতে পেয়েছি 48 জন তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্যানেল যেগুলো রয়েছে, যেই প্যানেলের মাধ্যমে নির্বাচনে আসছেন, সেই প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি পদে, আমরা তাদের সঙ্গে আজ কথা বলবো, তাদের বিষয়গুলো জানবো এবং একই সঙ্গে ডাকসুতে যারা ভোট দেবেন সেই ভোটারদের কথাও শুনবো। আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা শুরু হয়েছে এর মধ্যে সবশেষ যেটি তথ্য সেটি হচ্ছে ভোটের দিন ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য ক্যাম্পাসের 7টি পয়েন্টে স্ট্রাইকিং ফোর্সের ভূমিকায় থাকবে সেনাবাহিনী এবং একই সঙ্গে থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবং এই পুরো ভোটের যে সময়টি, এই সময়ের মধ্যে ক্যাম্পাসে এবং হলে বহিরাগত যে শিক্ষার্থী তাদের যে প্রবেশ, সেই প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। সব কিছু মিলিয়ে কেমন হচ্ছে ভোটের পরিবেশ এবং এই যে প্রার্থী যারা রয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা রয়েছেন, আমরা এরই মধ্যে দেখেছি তফসিল ঘোষণার পর থেকে এবং যে প্রার্থী যারা হচ্ছেন তারা জানার পর থেকে আমরা দেখেছি যে অভিযোগ পাল্টা অভিযোগ, ভোটের পরিবেশ সব কিছু নিয়েই কিন্তু এক জমজমাট পরিস্থিতি। এই জমজমাট পরিস্থিতিতে আমাদের সঙ্গে আজ যারা এই ডাকসু দ্য স্টুডেন্ট ভয়েসে যোগ দিচ্ছেন, অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে আছেন আবিদুল ইসলাম খান, তিনি ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী। আপনাকে স্বাগত। এবং এরই মধ্যে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন ডাকসু ফর চেঞ্জ অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা আমার বাদিকে আছেন এবং এই মাত্র এসে জয়েন করেছেন সাদিক কায়েম, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি ভিপি প্রার্থী। আমরা শুরুতেই আমরা যাব এবং এছাড়াও আমাদের সঙ্গে যোগ দেবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থিতা করছেন তাসনিম আফরোজ ইমি। তারা পথে আছেন, যে কোনো সময় আমাদের এই আয়োজনে তারা যোগ দেবেন। আমরা শুরুতেই যেতে চাই একটু আবিদুল ইসলাম খানের কাছে। আমাদের এই যেই জায়গা থেকে আমরা এই কথাগুলো বলছি, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, প্রথমেই একদমই বেসিক একটা প্রশ্ন থেকে শুরু করি। সেটা হচ্ছে ডাকসুর যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের মধ্যে এবারের নির্বাচন কোন কোন দিক থেকে আলাদা, যদি সংক্ষেপে বলেন। আমরা কি আবিদকে শুনতে পাচ্ছি? আমরা আবিদকে শুনতে পাচ্ছি না এখনো। দর্শকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী যারা আছেন তাদের সমর্থক থেকে শুরু করে ভোটাররাও কিন্তু আমাদের এই যে আশপাশের যে এলাকাটি আছে অপরাজয় বাংলার সামনে, এখানটাতে তারা অবস্থান করেছেন। আমাদের অন্য যারা অতিথিরা তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন এবং সবশেষ আজ যে সিদ্ধান্তগুলো সেগুলোর ব্যাপারে কিন্তু জানাচ্ছিলাম। শুরু থেকেই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা রয়েছেন তাদের নিজেদের ব্যাপারে যেরকম অভিযোগ পাল্টা অভিযোগ ছিল, ঠিক একই সঙ্গে আমরা দেখেছি কিন্তু নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়েও কিন্তু তাদের বেশ কিছু ইনপুট ছিল। অভিযোগ সেই অর্থে বলবো না, এবং তাদের যে ইনপুটগুলো সেগুলো যারা নির্বাচন আয়োজন করছেন তারা কিভাবে সে বিষয়গুলো মেনটেন করছেন এবং সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, আরও কোনো সাজেশন আছে কিনা, এই সব কিছু নিয়েই কিন্তু আজকের আমাদের আয়োজন। আমরা কি আবিদের কথা শুনতে পাচ্ছি এখন? এরই মধ্যে আমাদের সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের এসে জয়েন করেছেন। আবিদকে পেয়েছি আমরা আবিদকে পেয়েছি। আবিদ যেই প্রশ্নটাতে ছিলাম আমি আবারও আপনাকে যদি করি, খুব সংক্ষেপে আমরা এই উত্তরটা নিব। সেটা হচ্ছে যে এর আগেও ডাকসু নির্বাচন হয়েছে, 19-এ আমরা দেখেছি সবশেষ, তার আগে লম্বা সময় তো হয়ইনি। এই যে আমাদের বাংলাদেশে যে ডাকসু নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে এবারের নির্বাচন কোন কোন দিক থেকে আলাদা? আপনাকে ধন্যবাদ। শুরুতেই যারা অতিথিবৃন্দ আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যমুনা টেলিভিশনকেও আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি আয়োজন করবার জন্য, এবং যারা আমার সামনে আছেন, পেছনে যারা ভোটার আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ,
যে কোশ্চেন আমাকে করা হয়েছে বিগত যে ডাকসু নির্বাচন কিংবা অন্যান্য সকল নির্বাচন থেকে নির্বাচনটা কেন আলাদা, দেখেন এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কিন্তু হচ্ছে যে শুধুমাত্র একটি নির্বাচন নয়, হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাজার হাজার মানুষ চিরজীবনের জন্য যে পঙ্গুত্ব বরণ করেছে সেটার উপর দিয়ে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এবং 2019 সালের যে ডাকসু নির্বাচন ছিল সেই ডাকসু নির্বাচনে আমি সদস্য প্রার্থী ছিলাম, ছাত্রদল সেন্ট্রাল প্যানেল থেকে আমি সদস্য প্রার্থী ছিলাম। সেই সময়টাতে কিন্তু আমি আমার যে ভোটাধিকার, আমি একজন প্রার্থী হিসেবে যে ভোট দেওয়ার আমার অধিকার, সেই ভোটটা পর্যন্ত আমি দিতে পারিনি। সুতরাং এখনও পর্যন্ত বলতে পারছি না এই নির্বাচনটা কীরকম হবে, তবে আশা রাখছি ভালো হবে। কিন্তু গত নির্বাচনে আমি আমার নিজের ভোট প্রয়োগ করতে পারিনি, কিন্তু এবার আমি আশা রাখতে পারছি যে এইবার হয়তোবা আমি আমার নিজের ভোটটা। তো আপনি বলছেন এখনো পর্যন্ত বলতে পারছি না, এটার কারণ কি? দেখেন, বিভিন্ন নির্বাচন শুরু হওয়ার আগেই, ক্যাম্পেইন শুরু হওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপ থেকে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, বিভিন্ন প্রার্থীদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। শুধু তাই নয়, আপনার হচ্ছে যে বিভিন্ন যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন সেই ব্যবস্থাগুলো নিচ্ছে না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো বিটিআরসির মধ্য দিয়ে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। বিটিআরসিকে তারা চিঠি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন গ্রুপগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এখনও পর্যন্ত সেই গ্রুপগুলো তো বন্ধ করা হয়নি, উল্টো গ্রুপগুলো তার নাম পরিবর্তন করে এখনো পর্যন্ত সে তার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের দেখতে শুনে থাকবেন ডিউ ইনসাইডার, তারপর হচ্ছে ডিউ ইনসাইডার, তারপর হচ্ছে দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস, তারপর হচ্ছে যে আপনার আরও অনেকগুলো গ্রুপ আছে যেগুলো থেকে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। এবং যখন দেখছে যে বিশ্ববিদ্যালয় গ্রুপ বন্ধ করে দেওয়ার জন্য বিটিআরসির কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন চিঠি দিয়েছে, তখনই দেখতে পেলাম যে ডিউ ইনসাইডার ঢাকা আপডেট নামে পরিবর্তন, ঢাকা ইনসাইডার আর ডিউ আপডেট হচ্ছে যে ঢাকা আপডেটে রূপান্তরিত হয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নির্দেশনাগুলো দিচ্ছে তার স্ট্রিক্টলি মেনটেন আমাদের। এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন গুলো কি শুধু আপনি অথবা আপনার প্যানেলের বিরুদ্ধেই হচ্ছে নাকি সবার সাথেই হচ্ছে, সব প্রার্থীদের বেলাই হচ্ছে? এখনো পর্যন্ত যতটুকু দেখেছি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সামগ্রিকভাবে অনেকের বিরুদ্ধেই হচ্ছে, কিন্তু আমাদের প্যানেলটার ভিতরে সবচেয়ে বেশি হয়েছে এখনো পর্যন্ত। আচ্ছা, এটা যারা করছে এটা করে তাদের কি লাভ? সেটা তাদের করে তাদের লাভ লস সেটা তারা বুঝবে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে প্রাথমিকভাবে সে বিভ্রান্ত করছে। এবং আপনি আশ্চর্য হবেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো যখন একজন প্রার্থী সম্পর্কে যখন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হয়, যখন ওই ইনফরমেশনের এগেনস্টে যখন আমরা সত্যটা প্রচার করতে যাই, সত্যটা অ্যাপ্রুভ না করে সরাসরি সেটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের যে বিভ্রান্ত করা হচ্ছে সেই বিভ্রান্তের এগেনস্টে আমরা যে তাদেরকে সচেতন করব, সেই সচেতন করার সুযোগটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। সেজন্য আমরা বলছি যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত সন্দিহান। এবং আপনি আশ্চর্য হন, আমি গত 3-4 দিন আগে বলেছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়ে অনেক প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাকি নির্বাচন চায় না, ডাকসু নির্বাচন চায় না, জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা দেখে থাকবেন যেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে, এরপর থেকে চারদিক থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। এবং আমি এই জিনিসটা প্রেরিত করছি, হয়তোবা তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে খুব তাড়াতাড়ি বলতে পারে যে আমরা এই নির্বাচন চাই না। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু বিনিয়ামিন মোল্লার কাছে যেতে চাই। সবশেষ আবিদ যে অভিযোগটা করলেন, আমার সম্ভবত আমি আপনার মুখ থেকে এই কথাটা শুনেছি, সেটা হচ্ছে ছাত্রদল এই ডাকসু নির্বাচন চায় না। আমরা কি শুনতে পাচ্ছি? ইয়ামিনকে শুনতে পাচ্ছি? জি, ইয়ামিন উত্তরটা দিবেন। উত্তরটা অবশ্যই দেব। ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জের প্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে স্লোগান, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমার আলোচনা শুরু করছি। প্রথমেই আমি শ্রদ্ধা জানাবো জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি, এবং যাদের কথা আসলে আমরা স্মরণ করি না, যে বিগত সেই ফ্যাসিবাদী হাসিনার আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে বর্বরচিত হামলার শিকার হয়েছেন, আহত হয়েছেন, এবং যারা ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি সেই গভীর শ্রদ্ধা জানিয়ে তাদেরকে স্মরণ করছি। এবার সেই প্রশ্নের জায়গায় আসি। ছাত্রদল কখনোই ডাকসুর পক্ষে ছিল না, যেটা বিগত এই কয়েকদিন আগে যখন তফসিল ঘোষণা করলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, তখন যে মিটিংটা ছিল সিনেট ভবনে মাননীয় ভিসি স্যারের নেতৃত্বে, সেই মিটিংয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, নাসির ভাই, ওনারা বলেছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে 5-7 জন মিলে যে মব করেছে,
এবং রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে যারা মব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন মব, কিসের মব হয়েছে, কারা মব করেছে? আমি তখনই সেখানেই আমি প্রোটেস্ট করেছি যে ভিসি স্যারের বাসভবনের সামনে যে মব করা হয়েছে ডাকসুর দাবিতে আমি নিজে অনশন করেছি, এটা মব না, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। আপনারা এটাকে মব বলতে পারেন না। রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে যে দাবি জানানো হয়েছে সেটা ছিল ডাকসুর দাবির আন্দোলন। ওনারা তাহলে কীভাবে ডাকসুর পক্ষে থাকছেন? আর ওনারা যদি ডাকসুর পক্ষে থেকে থাকেন, ওনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 শতাধিক নেতাকর্মীদের নিয়ে ওনারা কমিটি দিয়েছেন। একজন নেতাকর্মী কি ডাকসুর দাবিতে মাঠে নেমেছিলেন? একদিনও জোর গলায় মাঠে নেমে কথা বলেছিলেন? তারা মাঠে নামেনি, এখন তারা নির্বাচনে আছে, তারা কমিটি দিয়েছে, ভোটের মাঠে অ্যাক্টিভও আছে। এখন এই বিষয়গুলোকে সামনে আনাটা কি আসলে ভোটের জন্য ভালো কিছু হচ্ছে, অথবা এটা কি প্রাসঙ্গিক খুব একটা? দেখেন, শিক্ষার্থীদের কিন্তু জানতে হবে যে কাদের কি অবস্থান। আমি যে ডাকসুর জন্য আমরণ অনশন করেছিলাম ভিসি স্যারের বাসভবনের সামনে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সবাই মিলে ভালোবেসে ডাকসুটা দিয়ে দিতেন তাহলে একটা ডাকসু শেষ হয়ে আরেকটা ডাকসুর সময় চলে আসতো। ডাকসুতে যারা প্রভাব বিস্তার করে ডাকসু হতে দেন নাই তাদের চেহারা তো শিক্ষার্থীদেরকে জানতে হবে। আর যেটা বললেন যে আমি যদি বলি যে আমি যে অনশন করেছিলাম, মরণপণ ফাইট করেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে, সবাই চেয়েছে বলে আজকে ডাকসু হচ্ছে। আমি তো শুধু আমার জন্য আমি আন্দোলন করি নাই। আজকে ছাত্রদল তারা ডাকসুতে এসছে, ছাত্র শিবির 2019 সালে তো ডাকসুতে ওনারা ছিলেন না, ওনারা ডাকসু করতে পারেন না। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে 19 সালের ডাকসু আর এই 25 সালের ডাকসুর কি পার্থক্য? এই 19 সালের ডাকসু আর 25 সালের ডাকসুর এই পার্থক্যের জন্যই তো আসলে আমাদের লড়াই। এখন আপনার কি মনে হয়, আপনি যেহেতু এই ইনিশিয়েটিভটা সামনে থেকে নিচ্ছেন বলে আপনি বলছেন, সেই জন্য কি ডাকসুতে আপনি ভোট বেশি পাবেন? শিক্ষার্থীরা অবশ্যই তো এই বিষয়গুলো মূল্যায়ন করবে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সবচেয়ে বড় অধিকার ভিত্তিক যে আন্দোলনের জায়গা, এটা সহ আরো কি বিষয় আপনার মূল্যায়ন করতে পারে? অবশ্যই আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তারা প্রত্যেকটা ক্যান্ডিডেটের, বিশেষ করে ফ্যাসিবাদী সময়ের তাদের যে ভূমিকা, সেই ভূমিকাগুলো মূল্যায়ন করবেন। আমি যদি বলি, দেখেন আমার বন্ধুরা যখন ক্লাসে আসতো আমার নামে 12টা মামলা ছিল, আমি তখন মামলার হাজিরা দিতে যাই। আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে বসে ওনারা চাকরির প্রিপারেশন নেয়, আমার বন্ধুরা যখন ওনারা গবেষণা পেপার তৈরি করে উন্নত জীবনে যাবেন, শিক্ষক হবেন বা গবেষক হবেন, প্রফেশনে যাবেন, আমি তখন সলিটারি কনফাইনমেন্টে, মানে ইহকাল এবং পরকালের মাঝামাঝি এরকম একটা জায়গায় আমাকে রাখা হয়েছিল। দুনিয়ার আমি কারোর সাথে কথা বলতে পারতাম না, আলো বাতাস দেখতে পারি নাই। তো কেন আসলে মানে আমাকে ছাত্রলীগ 8 বার হামলা করেছে, তাহলে কেন আসলে এত অত্যাচার নিপীড়ন শিকার হয়েছে বিষয়গুলো শিক্ষার্থীরা, ভোটাররা? এর কারণ ছিল সেই সময়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর কিছুদিন পর পরে নির্যাতন হতো। ইভেন ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এইভাবে ট্যাগিং দিয়েও সেখন হলগুলোতে নির্যাতন করা হতো। কেউ না দাঁড়ালো, আমরা কিন্তু প্রতিবাদ করেছি। এগুলো শিক্ষার্থীরা কাউন্ট করবে। সাদিক কায়েম, প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে প্রকাশ্যে রাজনীতিতে এতদিন দেখা যায়নি, এখন প্রকাশ্যে রাজনীতিতে আসছেন। প্রথমত বলবেন কেমন লাগছে, এবং দ্বিতীয়ত বলবেন যে আপনি কি মনে করেন যে আপনার সবচেয়ে বড় অপোজিশন কে অথবা কারা হতে খুঁজছে? শুরুতে আমি জুলাই বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশে আজকে ডাকসুর আমাদের ভাবনাগুলো আমরা শেয়ার করতে পারছি। তো আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে, মানে এই প্রশ্নের মধ্যে আমরা ঘুরপাক কাচ্ছি। এই জুলাই আন্দোলন গেল, শহীদরা জীবন দিল, 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, কিন্তু আমরা সে আগের আদর্শিক দ্বন্দ্ব, সে আগের ফেসিবাদী যে বয়ান, সে দিল্লির যে বয়ান, সে বয়ানের মধ্যে ঘুরপাক কাচ্ছি, কিন্তু নতুন বাংলাদেশ নিয়ে কারো ভাবনা নাই। তো এইভাবে যদি আমরা বারবার ঘুরতে থাকি এই বয়ানের মধ্যে, যে বয়ান আমাদেরকে শাহবাগীরা তৈরি করে দিয়ে গেছে, যে বয়ানের মাধ্যমে খুনি হাসিনা ডিভাইড এবং রুলের মাধ্যমে 16 বছর ফেসিবাদ কায়েম করেছে, সে বয়ান দ্বারা যখন আমরা জুলাই বিপ্লবের পরে বারবার এই কথাগুলো বলতে থাকি, তখন আলটিমেটলি এই বয়ান দ্বারা আমি সে দিল্লির যে বয়ানকে তাদেরকে শক্তিশালী করছি। দেখেন, 16 বছরে বাংলাদেশে যদি কোনো সংগঠন থাকে, সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উপরে। ইসলামী ছাত্র শিবিরের আমরা যারা ছিলাম, আমরা নাগরিক ছিলাম না, আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল, আমাদেরকে মারার পরেও উল্লাস করা হয়েছে। আজকে যারা বড় বড় সুশীল কথা বলে, আমাদের মিডিয়া দুঃখজনকভাবে এটা আমার বলতে হচ্ছে, সেই মিডিয়ায়ও 13 সালে যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছিল, যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, সেদিন শিবিরের নেতৃবৃন্দ কিন্তু রাস্তায় নেমেছিল। সেদিন আমাদের মানসুর
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতা, সে শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল, আমাদের শত শত ভাই পঙ্গু হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই শিবিরের উপর যে জুলুম হয়েছে এবং ওই সময় যে জুলুম হয়েছিল সেই জুলুমকে যে পক্ষ বৈধ দিয়েছিল তারা আজকে বড় মজলুম শাখার চেষ্টা করছে। এবং গত 16 বছরে প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর নির্মমভাবে জুলুম করা হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোয়ানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাকিবকে, মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাকিব ভাই, ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পরে ওনাকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এরপর হামাগুড়ি দিয়ে যখন তিনি রেজিস্টার বিল্ডিংয়ে এখানে আসার পরে উনি যখন পানি চাইছে বলছে হচ্ছে তুই শিবির করস, তুই প্রস্রাব খা, তোর পানি খাওয়ার অধিকার নাই। এইভাবে হাজার হাজার শিক্ষার্থীদের উপর আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি। এবং জুলাই বিপ্লবের পরে 1 বছর জুড়ে যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যদি মাত্র একটা সংগঠন থাকে যে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব কাজ করছে, এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। প্রতি মাসে আমাদের কাজ ছিল শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করেছি। আজকে ডাকসুকে কেন্দ্র করে ডাকসুর যে আজকে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছেন, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। 1 বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে যাওয়া, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন করে ফেলেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ কি? জ্ঞান উৎপাদন করা, নতুন নতুন জ্ঞান বিতরণ করা। রাজনীতি অবশ্যই থাকবে, রাজনীতি সচেতন হবে, পাশাপাশি এই যে নলেজ উৎপাদনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা, একটা একাডেমিক ইনস্টিটিউট হিসাবে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়া, সেই প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। এবং সেটার রূপরেখা কী হবে, রুটম্যাপ কী হবে, সেটাও আমরা বলেছিলাম। এর পাশাপাশি আমাদের জায়গা থেকে আমরা অনেকগুলো কাজ করেছি যেগুলো হচ্ছে শিক্ষার্থী বান্ধব ছিল। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে যে শিক্ষার্থী আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি তাদের মেডিকেল ক্যাম্প, আমাদের মেডিকেল যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যেটা মেডিকেল সেন্টার আছে সেটা সংস্কার হয় না, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। আমরা শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থীরা আছে আমাদের ছোটো ভাই বোনরা যাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়, আমরা আমাদের অ্যালামনাইকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষার্থীদের পাশে থাকার আমরা চেষ্টা করেছি। আমাদের এই যে বলছে বারবার ইনক্লুসিভ সমাজ, ইনক্লুসিভ সোসাইটি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় আমাদের ইসলামী ছাত্র শিবিরের বার্ষিকীতে আমরা যাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি সেটা ছিল অদম্য মেধাবী সংবর্ধনা। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে, যাদেরকে সবসময় আদারিং করা হয়, এই ফিজিক্যালি চ্যালেঞ্জ আমার এই ভাই বোন যারা অদম্য মেধাবী তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সংবর্ধনা আয়োজন করেছিলাম, তাদের সংবর্ধনা দিয়েছিলাম, তাদের যে আকাঙ্ক্ষার কথা সেগুলো বলেছিলাম। এবং একইভাবে আমি একটু বলতে হবে এই জুলাই বিপ্লব নিয়ে 1 বছর জুড়ে জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, জুলাইকে নিয়ে কালচারালি রেলিভেন্ট করা, জুলাইয়ের স্মৃতিকে সবার সামনে ফুটিয়ে তোলা, জুলাই নিয়ে চিত্র প্রদর্শনী করা, এই সামগ্রিক কাজের সাথে আমাদের যে ইসলামী ছাত্র শিবিরের সামগ্রিকভাবে আমরা জড়িত ছিলাম। এবং আমরা যে জোটটা করেছি সেই জোটের মধ্যে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এবং আমাদের যে স্লোগান সেটা হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। স্বপ্নের ক্যাম্পাস গত 100 বছর হয় নাই, স্বাধীনতার 5 দশকে হয় নাই, সেটা ইনশাআল্লাহ শিক্ষার্থীরা যদি আমাদের উপর, আমাদের নেতৃত্বের উপর, আমাদের যে অ্যাক্টিভিটির উপর, আমাদের অনেস্টি এবং ইন্টিগ্রিটির উপর যদি তারা আস্থা রাখে, ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পরে আমাদের শিক্ষার্থীদের সেই স্বপ্নের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করব। আপনাদের প্রচারণা অথবা আপনাদের ইন দ্য মিন টাইম যত অ্যাক্টিভিটিস, সব জায়গা থেকে একটা বিষয় বারবার আসছে যে মেধাবী অথবা মেধাবীদের বিষয়গুলো। মেধাবী কি শুধু আপনাদের? না, আমরা কখনো বলছি না, আমরা বলছি আমরা মেধাবী না, আমরা মজলুম। কোথাও কি মেধাবী নেই? ইসলামী ছাত্র শিবির মেধাবীদের সংগঠন না, ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, আপনি স্ট্যাটিস্টিক করেন, পত্রিকার পাতা খুলেন, সেই জুলুমটা কারো উপর হয় নাই। যেভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর আমরা দেখতে পেয়েছি, নৃত্য দেখতে পেয়েছি, হত্যার পর উল্লাস দেখতে পেয়েছি এবং হত্যাকে সেলিব্রেশন দেখতে পেয়েছি। আমাদের উপর যে ডিহিউম্যানাইজেশন হয়েছে সেই ডিহিউম্যানাইজেশনের পরে আমরা উল্লাস দেখতে পেয়েছি। ওই সময় যদি বাংলাদেশের যত ফেসিবাদ বিরোধী জোট ছিল সেই 13 সালে যদি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করতাম তাহলে ওই সময় আজাদি হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে হাসিনার যে বয়ান, দিল্লির যে বয়ান, সে ফেসিবাদী বয়ান, এই বয়ানে আমরা পা দিয়ে সেই ট্র্যাপে পা দেওয়ার কারণে আমাদের এই 16 বছর ফেসিবাদের মধ্যে যেতে হয়েছে। বলছিলেন যে লম্বা সময় ধরে পিছনের ইতিহাসের কথা বলছিলেন, আপনারা আসলে কোথা থেকে শুরু করতে চান? কোথা থেকে কমফোর্টেবল? আমরা শুরু করতে চাই এখন এই জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যে বাংলাদেশ বলছে, সবার বাংলাদেশ, এখান থেকে আমরা শুরু করতে চাই। কিন্তু আমাদেরকে কষ্ট দেয় যখন বাংলাদেশের সকল আলোচনার মধ্যে সেই আগের বয়ান দেখতে পাই, সে একটা চক্রের মধ্যে আমরা যখন বারবার ঘুরতে দেখি, তখন শুধু এটা আমাকে না পুরো জাতিকে কষ্ট দেয়, শহীদ পরিবারকে কষ্ট দেয়, আহতদেরকে কষ্ট দেয়। আমরা সবাইকে অনুরোধ করবো আমরা সবাই সহযোগিতা ছিলাম, আমরা নতুনভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি। আজকে নির্বাচন আয়োজকদের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেখলাম, সেটা হচ্ছে যে প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং 24
দেশের চেতনাকে অবনত করে কোনো ধরনের কার্যক্রম অথবা কোনো ধরনের মন্তব্য মত প্রকাশ করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং 24-এর বিষয়টা তো আপনার কাছ থেকে শুনলাম। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা আপনাদের অবস্থানটা 1971 সালের মাধ্যমে আমরা ভূখণ্ড পেয়েছি, আমাদের স্বাধীনতা পেয়েছি, শহীদরা আমাদের শ্রেষ্ঠ সন্তান। সুতরাং 71 নিয়ে যারা এখানে বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করবে তারা দেশের বিরুদ্ধে অবস্থান নেবে। 71-এর প্রশ্নে আমরা আপোষহীন। ইসলামী ছাত্র শিবির দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আমরা আপোষহীন। আমরা বারবার বলছি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সাল থেকে। 1977 সাল থেকে আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কাজে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার কথা আমরা বলে থাকি। এবং এই জায়গায় আমরা জুলাই আন্দোলন আমরা প্রমাণ করেছি। সবচেয়ে যখন ক্রুশিয়াল টাইম ছিল 19শে জুলাই, যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময় থেকে একদম 1 আগস্ট পর্যন্ত আন্দোলন কোঅর্ডিনেশন করে এখানে আব্দুল কাদের আছে এবং অন্যান্য সমন্বয়ক সকল অংশীজনদের সাথে কোলাবোরেশন করা, এই সামগ্রিক কাজে মাঠ পর্যায়ে আন্দোলন সহ আমরা সবাই কোঅর্ডিনেশন করেছিলাম। সুতরাং এখন যদি আবার এই প্রশ্নগুলো আনা মানে ওই সে আগের যে বাকশালী বয়ান, এই যে ফেসিবাদী বয়ান, হাসিনাবাদী বয়ান, এবং এই বয়ান থেকে আমরা বের হয়ে আসে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আমরা যে একসাথে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা নতুন বাংলাদেশের জন্য কাজ করি এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের এই প্রত্যাশার আলোকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমাদের ইশতেহারগুলো আমরা পেশ করি। ধন্যবাদ। তাসনিফ আফরোজ ইমির কাছে যেতে চাই। আপনি প্রতিরোধ পর্ষদের হয়ে আপনি ভিপি পদে প্রার্থিতা করছেন। আপনার বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের অ্যাফিলিয়েশনের একটা অভিযোগ উঠে আসে, এটা কি কেন ধরনের অ্যাফিলিয়েশন উঠে আসে? আপনি আগের যে ডাকসু ছিল সেই সময়টাতে আপনি বিশেষ করে শেখ হাসিনাকে আজীবন সদস্য করা, এই সব বিষয়গুলো আমরা এখন পর্যন্ত অভিযোগ আকারেই পেয়েছি। এই বিষয়ে কি আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, অথবা এখনকার অবস্থানটা কি? একাধিকবার বক্তব্য দিয়েছি, প্রতিদিনে আমাকে দিতে হচ্ছে, সব গণমাধ্যমে আসলে এই কথাটা জিজ্ঞাসা করা হচ্ছে। এখন আমি যদি আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড হতাম তাহলে তো আমি ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচনে দাঁড়াতে পারতাম। আমার তো 9 জনের একটা স্বতন্ত্র প্যানেল ছাত্রলীগের বিপরীতে জিতিয়ে আসার মতো ব্যাপার, মানে ঘটনা তৈরি হতো না। এবং ওই মানে যে বক্তব্যের কথাটা বলছেন, এখন আমি মানে আমার হলে যদি শতভাগ নির্বাচন সুষ্ঠু না হতো তাহলে আসলে 9টা স্বতন্ত্র প্রার্থী মানে পুরো প্যানেল নিয়ে আসলে ছাত্রলীগকে হারিয়ে ওই সময় আসতে পারতো না। এবং ডাকসু ইলেকশনে 19-এর ডাকসু ইলেকশনে শামসুন নাহার হল যেই মানে ইতিহাসটি তৈরি করতে পেরেছিল, আসলে আমাদের পুরুষ সহকর্মীদের এই প্যাট্রিয়ার্ক বয়ানে এই ইতিহাসটি ধামাচাপা দেওয়ার বা আসলে আলোচনা না রাখার তো অনেক প্রচেষ্টা 6 বছর ধরে দেখেছি, কিন্তু সেই সময় কিন্তু ছেলেদের এই প্রতিরোধ গড়ে তোলার গার্ডস হয় নাই, মেয়েরাই পেরেছিল। এবং 2019 সালের ডাকসু নির্বাচনের যেই ফলাফল, সেই ফলাফলের পরিণতি আসলে মেয়েরাই দিয়েছিল, মেয়েদের হলই দিয়েছিল। তো এই কারণে আসলে নারী প্রার্থীদের নারী ভোটারদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। এবং আমি একটু জাস্ট আমার ঘটনাটা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আসলে ছাত্রলীগ যখন শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দিতে চায়, যখন এই প্রস্তাবটা করে তখন হচ্ছে একটা টকশো, তো সম্ভবত আমাদের ইলেকশনের 1 সপ্তাহের মধ্যেই হয়েছিল টকশোটা। তো আমার হচ্ছে টকশোতে আমার মতামত জানতে চাওয়া হয়। এখন আমার হলে ইলেকশন সুষ্ঠু হয়েছে, 30 বছর পরে আমরা একটি ডাকসু ইলেকশন পেয়েছিলাম। এবং শুরু থেকেই মানে ভোট গণনার সময় যে সিন ক্রিয়েটটা হয় আমার হলে, শিক্ষার্থীরা তো আন্দোলন করে আসলে আমাদের সামনে ভোটটা গণনা হয়, না হলে কিন্তু মানে ফলাফল চেঞ্জ হওয়ার একটা আশঙ্কা ছিল। তো ভোট গণনা থেকে শুরু করে সব কিছু মানে এত প্রতিকূল একটা অবস্থা ছিল, প্রশাসন থেকে শুরু করে কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করতেছিল না। তো আমার একটা স্ট্র্যাটেজিক ব্যাপার তো ছিল, এবং সেটার কারণও ছিল। আপনি যদি 19 সালের হল সংসদ মানে দেখেন, যদি আপনি মানে টপ 2টা হলের কথা বলেন যে এই 2টা হল সবচেয়ে ভালো করেছে, তার মধ্যে আপনার শামসুন নাহার হলকে রাখতে হবে। কিন্তু আমরা আরও অনেক বেশি কাজ করতে পারতাম যদি আমাদেরকে এই মানে কি বলবো অসহযোগিতা না করা হতো। নির্বাচিত হলে কি করবে? আমার হলে আমি যে কাজগুলো করেছিলাম সেগুলো আমি মানে একটা একটা করে, যেগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে, আমরা হচ্ছে মা আসবে হলে, মা থাকবে হলে, এটা আমাদের একটা ইশতেহার ছিল, সেটা আমরা বাস্তবায়ন করেছিলাম, এখন সেটা বন্ধ করে দিয়েছে। 1 হলের মেয়ে আরেক হলে যেতে পারে না, ঢুকতে দেয় না। অনাবাসিক ছাত্রীরা আমাদের হলে পারমিশনের ব্যবস্থা আমরা করেছিলাম, সেটা বন্ধ করে দিয়েছে। তো শামসুন নাহার হলের ছাত্রীরা 2019-এর ডাকসু নির্বাচনের যেই সুফলভোগী ছিলেন, প্রথমত যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমি হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলের জন্য এগুলো প্রথমত কাজ করব। এবং বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার মধ্যে
যে কাজগুলো বিশ্ববিদ্যালয়ের রিসোর্স এবং সক্ষমতার মধ্যে সম্ভব সেটা 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা আমাদের ওয়াদা। এবং পর্যায়ক্রমে একটু শেষ করি, পর্যায়ক্রমে সেটি হচ্ছে মানে বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের একটি মর্যাদাপূর্ণ স্থাপন, খাবারের মান, শিক্ষার মান, এবং আরেকটা ব্যাপার যেটা আর কোনো ছাত্র সংগঠন বলছে না, কারণ তাদের মাদার অর্গানাইজেশনের আসলে ছাড়া মানে হুকুম ছাড়া তো তারা কাজ করতে পারে না, এই জায়গায় আমরা স্বাধীন এবং স্বতন্ত্র, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে অনেক কথা হয়, শিক্ষক রাজনীতি নিয়ে কোনো কথা হয় না। অথচ বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন সেটি আসলে একটা শিক্ষক রাজনীতির সাথে সম্পৃক্ত যে শিক্ষকেরা থাকেন তারাই চালান, এবং এই কারণেই প্রত্যেকবার যখন যেই দল ক্ষমতায় থাকুক সেই দলের শিক্ষকরা আসলে কোনো না কোনো বিতর্কে জড়িয়ে পড়েন। যদি উদাহরণ দেই, আমার শামসুন্নাহার হলে 2002 সালে যে ঘটনা ঘটেছিল, কিংবা হচ্ছে কোটা সংস্কার থেকে জুলাইতে যে ঘটনা ঘটেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা, এবং বর্তমানের বিশ্ববিদ্যালয় 10 সেকেন্ড বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে পক্ষপাত করছে, তো এগুলো আসলে শিক্ষক রাজনীতি মানে থাকার কুফল। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আব্দুল কাদের আছেন এবং উমামা ফাতেমা আসার কথা, তিনি এখনো পর্যন্ত কিন্তু এসে পৌঁছায়নি। আমরা আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসে। আমাদের সঙ্গে ভিপি প্রার্থীরা যারা তারা রয়েছেন। আমরা কথা বলছিলাম এতক্ষণ নির্বাচনের পরিবেশ এবং কেন তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবেন এই সংক্রান্ত বিষয়, এবং এক একজনের বিরুদ্ধে কি কি ধরনের অভিযোগ এরই মধ্যে এসেছে সেগুলোর জবাবও কিন্তু তারা দিচ্ছেন। আমাদের সঙ্গে এর আগের অংশে আব্দুল কাদের তিনি এসেছিলেন। আমরা এখন আব্দুল কাদেরের কাছে যাচ্ছি, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী। কাদের, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কি? আপনি পাল্টা অভিযোগগুলো শুনলেন, আপনার কি অবজারভেশন? মাঠে নির্বাচনী প্রচারণায় নেমে কি কি ধরনের প্রতিকূলতার মধ্যে পড়ছেন, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া যা যা চলছে এগুলোর বিষয়ে কি হচ্ছে? জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি ওই সকল শহীদদের প্রতি, আহতদের প্রতি, আমাদের সে জুলাই যোদ্ধাদের প্রতি, যাদের জীবনের বিনিময়ে, যাদের পঙ্গুত্ব বরণের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। আজকে ডাকসুর মতো পরিবেশ তৈরি হচ্ছে। আপনি জানেন যে আপনি শুরুতে একটা প্রশ্ন করেন আবিদ ভাইকে যে গতবারের ডাকসু কিংবা এবার ডাকসুর মধ্যে তফাৎটা কি। যদি আমি এইভাবেই বলি, আমাদের মনে হয়েছে যে গতবারের ডাকসুর মধ্যে তৎকালীন সময়ে একটা ভয়ের সংস্কৃতি বিরাজমান ছিল। আমরা যে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, সবসময় আমাকে ভয় নিয়ে কথা বলতে হতো যে এখান থেকে বের হওয়ার পর আমার উপর কে হামলা করে নাকি আবার। কিন্তু এই ডাকসুতে এই পরিবেশটা নাই। আমার মনে হচ্ছে আমরা এখানে খুবই ফ্রিলি কথা বলতে পারবো। এই ডাকসুতে সেই পরিবেশ নাই। গতবার যেটা ছিল দখলদারিত্ব, সন্ত্রাসের যে পরিস্থিতি কায়েম ছিল, এখনকার সময় সেটা নেই। তবে এখনকার সময় যেটা আছে সেটা হচ্ছে দখলদারিত্ব আছে। সেটা কোথায় আছে? অনলাইন কেন্দ্রিক দখলদারিত্ব আছে। আমরা দেখেছি অনলাইন কেন্দ্রিক কী ধরনের দখলদারিত্ব, যে বিভিন্ন পেজ খুলে বিভিন্ন গ্রুপগুলো দখল করে নিয়ে মডারেটর কিংবা একপাক্ষিক প্রচারণা কিংবা নিজের পক্ষে না গেলে কাউকে বুলিংয়ের শিকার করা, বিশেষ করে নারী শিক্ষার্থীকে হেনস্থার শিকার করা, বিশেষ করে তার বিরোধী পক্ষকে নানান এলিগেশন দিয়ে, নানান কুরুচিপূর্ণ মন্তব্য দিয়ে আমরা সেখানে দেখেছি নোংরামি সেখানে এস্টাবলিশ করতে দেখেছি আমরা। যদি আমরা বলি এখনকার পরিস্থিতি কীরকম, এখনকার পরিস্থিতি ওই যে অনলাইন কেন্দ্রিক আছে। অনলাইন কেন্দ্রিক সেই লেভেল প্লেইং ফিল্ডটা নাই। অনলাইন কেন্দ্রিক সেই মত প্রকাশের স্বাধীনতা বলতে যেটা আমরা বুঝি, একজন নারী শিক্ষার্থী কিংবা একজন প্রার্থী যখন তার মতামতটা তুলে ধরবেন, তাকে নানানভাবে হেনস্থার শিকার করা হবে, নানানভাবে মকারি করা হবে, কটাক্ষ করা হবে, নানান ব্যঙ্গ বিদ্রুপ করা হবে। সেই জায়গায় আমরা শঙ্কা কিংবা সেই জায়গায় সন্ধিহানের জায়গাটা সেটা আছে আমাদের। আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন নানান আচরণবিধি তারা দিয়েছেন। আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তোলনকালে নানানজন সেই আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন। শুধু লঙ্ঘন করার মধ্যে তারা সীমাবদ্ধ থাকেন নাই, কিন্তু সেই আচরণবিধি লঙ্ঘন করে মুহুর্মুহুর করতালি দিয়ে তারা সেটা আবার ফেসবুকে নিজস্ব সোশ্যাল মিডিয়ায় নিজস্ব অ্যাকাউন্ট তারা প্রচার করেছেন। এরই মধ্য দিয়ে একটা সংখ্যার জায়গায় শিক্ষার্থীর মধ্যে তৈরি হয় যে বা যারা আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন, একই সাথে নিজস্ব সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচারের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের আচরণের প্রতি, আইনের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি তারা দেখিয়েছেন। এটাই শিক্ষার্থীদের সংখ্যার জায়গাটা, আস্থার জায়গাটা, আশঙ্কার জায়গাটা। আপনি দেখেছেন যে আমরা কয়েকজন প্রার্থী শেখ ফজলুল মুজিব হলে যখন নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে মনোনয়ন উত্তোলন করতে গেলেন, সাধারণ শিক্ষার্থীর প্রতিরোধের মুখে পড়লেন। কিন্তু আমরা দেখেছি ছাত্র দলের পক্ষ থেকে সেই প্রতিরোধকে 1 ঘন্টা পরে সেটা সম্মেলনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে তারা মব বলে আখ্যায়িত করেছেন। আমরা দেখেছি সেই মবের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বলতেছেন তারা নাকি সেটা খতিয়ে দেখবেন, তদন্ত করবেন। সেটাই শিক্ষার্থীদের আদতে আশঙ্কা জায়গা। আমরা দেখেছি একটা সংগঠন কিংবা গুটি কয়েক ব্যক্তি তারা মনোনয়নপত্র উত্তোলন করতে পারেন না নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন
কমিশন ঠিক ওই দিন সময় পার হয়ে যাওয়ার পরে ক্রিয়াশীল ছাত্র সংগঠন বলেন কিংবা সাধারণ শিক্ষার্থী বলেন, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী যারা, তাদের থেকে মতামত না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন তারা একদিন সময় বাড়িয়ে নিয়েছেন। তো এটা একটা আশঙ্কার জায়গাটা তৈরি করে যে আসলে কাকে সুবিধা দেওয়ার জন্য, কাকে বাড়তি অ্যাডভান্টেজ দেওয়ার জন্য কোনো প্রকার আলাপ আলোচনা না হয়ে কোত্থেকে ওহি এসে একদিন বাড়তি সুযোগ সময়টা বাড়িয়ে দেওয়া হয়। এটি আমাদের মূলত শঙ্কার জায়গাটা। তবে আমরা বলতেছি অফলাইন অনলাইনে যে ফিল্ডটা সেটা এখনও বজায় আছে, তবে কিছু প্রার্থী তারা অনেকে বলতেছেন, দেখেন নির্বাচন কমিশন বলেছেন যে আজকে থেকে 26 তারিখ থেকে ফর্মালি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে, কিন্তু আমরা দেখেছি এর আগে বিভিন্ন প্রার্থী, নারী প্রার্থীরা নারীদের হলে গিয়ে অবস্থান করতেছেন রাত 1:30টা পর্যন্ত, যেখানে আমরা দেখেছি নির্দিষ্ট হলের ওই যে হলে আবাসিক নারী পর্যন্ত রাত 10টা পর ঢুকতে পারেন না। আমরা দেখেছি অন্য নারী প্রার্থী রাত 1:30টা পর্যন্ত, সেটা কীভাবে বেআইনিভাবে ঢুকে সেখানে রাত 1:30টা পর্যন্ত প্রচারণা করতেছেন। তার মানে স্পষ্ট তিনি সেখানে বৃদ্ধাঙ্গুলি দেখেছেন। আমরা দেখেছি অনেক প্রার্থী হলে হলে রুমে যাচ্ছেন, রিডিং রুমে যাচ্ছেন, ক্যান্টিনে যাচ্ছেন, আপনারা হচ্ছে 20-30টা মিডিয়া নিয়ে যাচ্ছেন। এটা আমরা মনে হয়েছে যে আলটিমেটলি আপনাদের প্রার্থীরা করছে না, আপনি যদি দেখেন, যদি আমাদের প্রার্থীরা করছেন যে আমাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যে প্যানেল, আপনি এখন তো মিডিয়ার যুগ, আপনি সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন, কিংবা হচ্ছে আপনি যারা অডিয়েন্স তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আমাদের প্রার্থীদের পক্ষ থেকে এরকম সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে কিনা, কিংবা কাদের পক্ষ থেকে করা হয়েছে সেটা অডিয়েন্সে বুঝতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়া জগৎ সেখানে খুঁজলে বুঝতে পারবেন। কাদের, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবিদের কাছে ফিরতে চাই। শুনলেন ইয়ামিন মোল্লা এবং হচ্ছে সাদেক কায়েম এবং আরো দুজন আপনাকে যা বললেন সব কিছুর বিষয়ে আপনার সম্পূরক যেগুলো বলার উত্তর। হ্যালো, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। আমি অনেকগুলো এখানে কোশ্চেন পেয়েছি এবং হচ্ছে যে সম্পর্ক প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে শুরুতে বিনিয়ামিন মোল্লা উনি ভাই বললেন যে হচ্ছে ছাত্রদল ডাকসু চায় না, সেটা একটা বানোয়াট কথা এবং মিথ্যাচারিতা। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্যানেল নির্ধারিত হয়েছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের পার্টির, আমাদের সংগঠনের সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমাদের প্যানেল নির্বাচিত হয়ে ডাকসুতে নির্বাচন করতে আসছে। আমরা প্রাথমিকভাবে আমরা আমাদের সংগঠনে বিজয় অর্জন করে এরপরে আমরা ডাকসুতে নির্বাচন প্রতিযোগিতা করতে এসেছি। যখন দেখেছি আমরা এই প্রক্রিয়ার এই চমকের মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি, তখন দেখলাম আমরা আমাদের যে প্রতিপক্ষ প্যানেলগুলো আছে, তখন এই রাজনৈতিকভাবে আমাদের এই সিদ্ধান্তগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে নানান ধরনের বুলিংয়ের শিকার করছেন, অপপ্রচার করে যাচ্ছেন। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল এই বাংলাদেশের শুধু ডাকসুর ভোটাধিকার না, এই গোটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে আনার জন্য গত 17.5 বছর জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে রাজপথে ছিল। সেটা প্রমাণ দেওয়ার কিছু নয়, সেটা উপস্থিত দর্শকবৃন্দ যারা আছেন, অতিথি যারা আছেন, সকলে স্বীকার করবেন। এরপরে দেখলাম যে বিনিয়ামিন মোল্লা ভাই বললেন 2019 সালের নির্বাচনে শিবির অংশগ্রহণ করতে পারেনি। দেখেন ভাই, বিনিয়ামিন মোল্লা ভাই শিবির অংশগ্রহণ করতে পারেনি না, শিবির অংশগ্রহণ করেনি, কারণ তারা তো প্রকাশ্য রাজনীতি করতেই তখন ভয় পাইতো। তখন তারা বিহাইন্ড দ্য সিনে ছাত্রলীগের হয়ে বিভিন্ন পদে পদায়িত ছিল। সুতরাং তারা নির্বাচন করেনি, এমন না যে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। তারপর সাদিক কায়েম ভাই বললেন দিল্লির বয়ান বলছেন। সাদিক কায়েম ভাই, আমি ইতিহাস পড়তে চাই না, আমি ইতিহাসে যেতে চাই না। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালগুলোতে রাজাকার শব্দটাকে কারা নর্মালাইজেশন করার চেষ্টা করেছে, আপনি নিজে সেটাকে নেতৃত্ব দিয়েছেন, নিজে নর্মালাইজেশন করার চেষ্টা করেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন আপনারা। তারপর হচ্ছে যে টিএসসিতে যারা স্বীকৃত, হ্যাঁ বিচারিক হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন আছে, বিচার হয়তো বা শাস্তি কম হতো অথবা শাস্তি বেশি হতো, কিন্তু স্বীকৃত যারা রাজাকার তাদের ছবি তো আপনি টানাতে পারেন না। তারপর হচ্ছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5 আগস্ট পরিবর্তন সময়ে আপনারা তো দেখেছেন শিবির ম্যাগাজিন প্রকাশ করেছে, সেই ম্যাগাজিনে বলা হয়েছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে মুসলমানদেরকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধে নেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো কোনোভাবেই কি 5 আগস্টের পূর্বের ঘটনা না, এগুলো হচ্ছে আপনি নেতৃত্বে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সুতরাং এইগুলো যদি আপনি বলেন যে এগুলো দিল্লির বয়ান, তাইলে তো হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল উদ্দেশ্য, সেই লক্ষ্যে লেখা আছে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। কিন্তু আপনারা 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। সেদিন রাতের যে রাজাকার শব্দটা আমরা হাসিনার দিকে স্যাটায়ার স্বরূপ ফিরিয়ে দিয়েছিলাম, আমরা যে রাজাকার সেটা আমরা স্বীকার করিনি। সুতরাং
5 আগস্টের পরে স্বৈরাচারকে বাদ দিয়ে শুধুমাত্র তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে নরমালাইজেশন করার যে চেষ্টা, সেটা অবশ্যই মুক্তিযুদ্ধকে হেয় করেছে। সুতরাং আপনারা যে ডাকসু আমি আপনার পয়েন্টটা পেয়েছি, আমরা এখন না, সাদিকের এখানে কাছে আরেকটা যেতে আছে, চাই। আরেকটা আছে, সেটা হচ্ছে যে শিবিরের সাদিককে আমি একটু আগে বলেছেন যে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এ ভাই, নির্যাতন নিপীড়ন হয়েছেন এবং তাদের নেতাকে মারতে মারতে পানি খাওয়ার সময় প্রস্রাব খেতে বলেছে। আমরা জানি 1981 সালে চট্টগ্রাম সিটি কলেজে নির্বাচিত এজিএসকে কুপানোর পরে যখন সে পানি চেয়েছিল, শিবিরও সেদিন তাকে প্রস্রাব খাইতে বলেছিল। সুতরাং আপনাদের ওই ইতিহাস আছে। কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তি সাদিক কাইম, আপনি সাদিক কাইম ভিপি প্রার্থী, আমি আবিদ ভিপি প্রার্থী, এখানে ভিপি প্রার্থীরা আছি। কিন্তু আপনি সাদিক কাইম গত 16 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত আপনি সাদিক কাইম কোথায় ছিলেন, এটা হবে প্রশ্ন। আমরা এটা জানতে চাই। তারপর কাজ করার কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করার কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের আমলে প্যারালাল প্রশাসন করে ছাত্রলীগ প্রশাসনকে নষ্ট করে দিয়েছিল, এরা প্রশাসন সেজেছিল। কিন্তু 5 আগস্টের পরে দেখতে পেলাম প্রশাসন দিয়ে কাজ না করিয়ে আপনারা ছায়া প্রশাসন সেজেছেন, ছাত্রলীগ বেরিয়ে গেছে, ছাত্রলীগের বিহাইন্ড দ্য সিন হলগুলোকে আপনারা দখলদারিত্ব করেছেন। সাদিক একদম টু দি পয়েন্ট যদি উত্তরগুলো দেন, একদম টু দি পয়েন্ট উত্তরগুলো দিবেন আবিদ প্লিজ। আপনারা যে প্যানেল ঘোষণা করেছেন, ওই প্যানেলের মধ্যে একজনকে আপনারা সদস্য ইনক্লুড করেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার বলেছে। তাহলে এগুলা কিন্তু আপনারা জানতেন, যেন সেই প্যানেলে তাকে আপনারা ইনক্লুড করেছেন। তার মানে কি সাদিক অনেকগুলো পয়েন্ট, আপনি টু দি পয়েন্ট উত্তর দিবেন, একদম টু দি পয়েন্ট উত্তর দিবেন। দেখেন আবিদ ভাই 5 আগস্টের পর থেকে এই কবিতাগুলো বারবার আবৃত্তি করে আসতেছে। আমি একটু জানতে চাই আবিদ ভাইয়ের কাছে, এই 5 আগস্টের পরে আজ পর্যন্ত শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আপনার কি কি কাজ ছিল একটু জানেন? কবিতার বাইরে 5 আগস্টের পরে আজকে 1 বছর হয়ে গেল। এই 1 বছরে আপনার শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব কি কাজ ছিল? এই যে ভাই কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা। আবিদ ভাইয়ের এই মানে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবিদ ভাই থেকে সেটা প্রত্যাশা করি। উনি কথা বলার সময় বারবার এই ধরনের ইন্টারফারেন্স করে, এটা কোন ধরনের ভদ্রতা? এটা তো ভাই একটা বেসিক একটা হচ্ছে বিহেভিয়ার। যখন রিপ্লাই দেওয়ার পর যখন উনি বারবার এই কবিতার মতো মিথ্যা জিনিসগুলো আবৃত্তি করে, তখন আর কিছু বলার থাকে না। এই বিষয়গুলো আমরা অনেকবার বলেছি, অনেকবার এগুলো ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। এবং উনি যে বিষয়টা বলতেছে, উনি বারবার, যেমন কিছুদিন আগে শিবিরের বিভিন্ন হচ্ছে ওনার সকল অপকর্ম বলে তিনি হচ্ছে পাঠ করেছিল 71.org থেকে। ওই এর অপর পেজে বলা আছে জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈর শাসক, সে হচ্ছে খুনি, তারেক জিয়া হচ্ছে একজন খুনি, এবং হচ্ছে ওখানে আমি ওটা কোট আনকোট বলতেছি, এবং ওইখানে বলা আছে হলো খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাৎকারী। তো ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইরা প্রভাবিত হয়, তখন তো আর কিছু বলার থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই বিষয় অবশ্যই তারা বোঝার কথা। এবং আজকে আমরা যখন ডাকসু নিয়ে আলাপ করছি, একটা হচ্ছে ডিবেট, এই ডিবেটে আলাপ হওয়ার কথা আমরা কি করতে চাই, শিক্ষার্থীদের নিয়ে আমাদের ভাবনা কি, আমাদের চিন্তা কি। সো এই চিন্তা না গিয়ে ওনাদের যেহেতু আর কিছু নাই, 1 বছর কোনো কাজ করে নাই, এবং মোল্লা ভাই বলছে যখন হচ্ছে শিক্ষার্থীদের একটা গণদাবি ডাকসু নির্বাচন হোক, সেই নির্বাচনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে, এবং এটাও ঠিকমতো করতে পারে নাই। এখন যেহেতু কোনো কিছুতে নাই, সুতরাং সে আগের ক্যাসেটগুলো, ওই যে দিল্লির ক্যাসেট, হাসিনাবাদী যে ক্যাসেট, বাকশালী যে ক্যাসেট, সে ক্যাসেটগুলো আবার বারবার হচ্ছে কি করতে বাজাইতে হবে। এর বাইরে নতুন কিছু বলার নাই। তো আমি নতুন আমরা কি করতে চাই সেটা শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের ভাবনা কি সেটা আমি জানাতে চাই। সাদিক আমরা আবারও ফিরবো, আমি একটু উমার কথা উনি বলছে বিশ্ববিদ্যালয় ছায়া প্রশাসন, এখানে আমার যারা বন্ধুরা আছে, আমার ছোট ভাইরা যারা আছে, আমার যারা বোনরা আছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আজকে যারা প্রত্যেকটা হলের প্রভোস্ট তারা কোন দলের আপনারা একটু বলেন। আজকে যিনি প্রভোস্ট কমিটির চেয়ারম্যান তিনি কোন দলের বলেন, আজকে যে প্রভিসি সে কোন দলের বলেন, সবার কাছে পরিষ্কার সেটা একটা দলের, সেটা হচ্ছে সাদা দল, সেটা হচ্ছে বিএনপি। এবং আজকে যে ডাকসু নির্বাচন হওয়ার পরে প্রতিদিন রাতে 8টা 9টা 10টা 12টা বাজেও ওহি নাজিল হয়, বিজ্ঞপ্তি নাজিল হয়। বিজ্ঞপ্তিগুলো কার পক্ষে? সবগুলো একটা দলের পক্ষে, একটা ছাত্র সংগঠনের পক্ষে। তাহলে এরপর যদি বলে ছায়া সংগঠন, ছায়া আমরা নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছায়া হচ্ছে কি প্রশাসন, আরে ভাই ছায়া প্রশাসন তো আপনারাই, আপনারা যেভাবে চাইতেছেন, আপনারা যাই চান তারাই সব দিচ্ছে, এরপরও আর কত ভিকটিম রোল প্লে করবেন। এবং এর মাধ্যমে আপনাদের মানে হচ্ছে কি বলে কোনো এজেন্ডা নাই, কোনো শিক্ষার্থীদের নিয়ে আপনাদের ভাবনা নাই।
এই বিষয়টা আপনারা বারবার নিজেদের নিয়ে আসতেছেন। এখন আমাদের ভাবনাগুলো একটু বলি শিক্ষার্থীদেরকে নিয়ে। আমাদের ভাবনাটা আমরা শুরুর অংশটাতে পেয়েছি। আমাদের সঙ্গে উমামা ফাতেমা জয়েন করেছে। বিষয় আমাকে বলতে হবে, ক্যাম্পাসে যত নিপীড়ন হয়েছে আপনি ক্যাম্পাস সাংবাদিকদেরকে জিজ্ঞেস করবেন। ক্যাম্পাসে যখন আমাদের এই যে একাত্তরে শাহরিয়ার নির্যাতিত হচ্ছে, মারুফ, রাকিব ভাই, যত নির্যাতন, আপনার এই পয়েন্টগুলো আমরা পেয়েছি সাদিক। আমরা একটু উমামার কাছে যেতে চাই। উমামা, ফ্যামিলির সাথে আলাপ করা এবং উমামা আপনি শুনতে পাচ্ছেন তো? থানা থেকে তাদেরকে বের করে নিয়ে আসে। প্রত্যেকটা ঘটনা সাদিক, আমরা আবারও ফিরবো। আমরা একটু উমামার কথা শুনছি। জি, তাদেরকে জিজ্ঞেস করেন, অ্যাক্টিভিস্ট যারা আছে তারাকে জিজ্ঞেস করেন। এবং এই জুলাই আন্দোলনে জি সবচেয়ে ক্রুশিয়াল টাইমে সকল অংশীদারদের সাথে সাদিক কায়েম শিবিরের সাথে যোগাযোগ রাখেন। আমরা উমামার কাছে যেতে চাই। উমামা, এখন পর্যন্ত আলোচনার যে অংশে আপনি এসেছেন, জি প্লিজ প্লিজ উমামা শুরু করবেন। সাদিক ভাই, উমামা শুরু করবেন। উমামা শুরু করবেন। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রথমেই আন্তরিকভাবে আমি দুঃখিত, কিছুটা দেরি হয়ে গেছে আসতে। আমার যারা সহ আলোচক আছেন তাদের আলাপগুলো আমি মিস করে ফেলেছি। প্রথমেই আসার পরপরই যেহেতু আবিদ ভাই এবং সাদিক ভাইয়ের বক্তব্য শুনছিলাম, তো দুইজনের বক্তব্য শুনে আমার মনে হয়নি আমি কোনো ডাকসু সংলাপে এসেছি। আমার প্রথম অনুভূতি যে সম্ভবত আমি কোনো রাজনৈতিক মতাদর্শিক দ্বন্দ্ব এবং কে এখানে সবথেকে বেশি সঠিক এমন একটা যুদ্ধের মধ্যে প্রবেশ করেছি। তো এটা খুবই দুঃখজনক যে এই ধরনের মতাদর্শিক দ্বন্দ্বে আর ঢোকার জন্য আসলে ডাকসুকে কেন প্রয়োজন। এখানে গত 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা অভ্যুত্থানের মধ্য থেকে উঠে এসেছি। আমাদের অভ্যুত্থানের পূর্বেও একটা হিস্ট্রি ছিল, কিন্তু অভ্যুত্থানের পরে এই যে সারা বাংলাদেশের জনগণের নানান আকাঙ্ক্ষা কিন্তু আমাদের উপরে এসে ভর করেছে। কিন্তু খুবই দুঃখজনক যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেভাবে কিন্তু সংস্কার করতে পারি নাই, যার ফলাফল আজকে আবিদ ভাই এবং সাদিক ভাই পরস্পরের সাথে এভাবে করে ঝগড়া করছেন। এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা শুধুমাত্র একটা দলকে সার্ভ করে যাচ্ছে কিনা। আমার এখানে যেটা মন্তব্য সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বর্তমানে কিন্তু একটা দলকে সার্ভ করছে না, 2টা দলকে সার্ভ করছে। কারণ এখন যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই ট্রানজিশন পিরিয়ডে কোনো গভর্নমেন্টেরই কিন্তু একক পাওয়ার নেই, কোনো দলের এখানে একক পাওয়ার নেই। তাই 5 আগস্টের পরে যেটা হয়েছে, এই যে কাঠামোর মধ্যে আমাদের যে শিক্ষক রাজনীতি, আমাদের সাদা দল, নীল দল, গোলাপি দল, অমুক দল, তমুক দলের রাজনীতি কিন্তু রয়ে গেছে। বরং এই রাজনীতিগুলোর কিছু ভাগ বাটোয়ারা হয়েছে। ভিসি প্রভিসি এক গ্রুপ নিবে, প্রক্টর নিবে আরেক গ্রুপ, এগুলাই হয়েছে। যার ফলাফল হিসেবে আজকে আমাদের এগুলো হচ্ছে বলছেন আপনি? হ্যাঁ, অবভিয়াসলি হচ্ছে। এবং এখানে এই জিনিসগুলো আপনারা কি কমিশনকে নোটিস করেছেন? আমরা এর আগেও বলেছি, আমরা আমাদের সংবাদ সম্মেলনের মধ্যেও বলেছি। এর আগে আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম ওই সময় আমি এই কথাগুলো অ্যাড্রেস করেছিলাম। পাশাপাশি এখানে যে কথাটি বলতে চাই যে 5 আগস্টের পরে এখানে সরাসরি কিন্তু কোনো দল পাওয়ারে ছিল না। ফলাফল হিসেবে যেটা হয় যে সবাই আসলে ক্ষমতার ক্রিম খেতে যাচ্ছিল। তাই আমাদের যত ধরনের প্রশাসনিক পদ আছে এখানকার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রিসেন্ট তো আছে, এর আগেও আছে। আপনি একটা ওয়াল করেছিলেন, হ্যাঁ, আইডিয়া ওয়াল। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বিভিন্ন প্রভোস্টরা আছে, আমাদের যে প্রশাসনিক পদগুলো আছে, সে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু এখানে উপরে বিভিন্ন রাজনৈতিক দলের রেকমেন্ডেশনের ভিত্তিতেই এই পদগুলোতে নিয়োগ হয়েছে। পাশাপাশি যার ফলাফল হিসেবে আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটা রাজনৈতিক সংস্কার এবং ছাত্র রাজনীতির একটা নতুন রূপরেখা দেখার কথা, আমরা সেটার আলোর মুখ এখনো পর্যন্ত দেখতে পাইনি। যার কারণ আমাদের শিক্ষকরা আসলে প্রসিড করতে চান না, আমাদের টিচাররা চান এই সমস্যাটা জিয়ে থাকুক এবং এই সমস্যাটা জিয়ে থেকে আচরণবিধির বিষয়ে বলবেন, আপনার বিরুদ্ধে স্পেসিফিক যে অভিযোগ সেটা বলবেন। এই সমস্যাটা জিয়ে থেকে 2টি দল বা 3টি দল তারা হচ্ছে নিজেদের মধ্যে ভবিষ্যতে এই ক্যাম্পাসটিকে ভাগ বটোয়ারা করে খাবে। যার ফলাফল হিসেবে আজকে আমরা ডাকসুর জন্য যখন আলাপ করছি, সেই ডাকসুর টেবিলে আমরা ছাত্রদের ওয়েলফেয়ারের কথা চিন্তা না করে, আমরা ক্যাম্পাসের ভবিষ্যতের কথা চিন্তা না করে এখানে 71 আর 24-এর একটা মতাদর্শিক লড়াইয়ের মধ্যে ঢুকে গেছি, যেটা আমাদের জন্য দুঃখজনক। আর আপনি যে কথাটি জিজ্ঞেস করেছেন, আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছিলাম 21 তারিখ, এবং প্যানেল ঘোষণার পর থেকে আমরা খুবই সতর্ক ছিলাম আমাদের জায়গা থেকে যে আমরা যাতে কোনোভাবেই আরেকজনের জন্য কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করি। পাশাপাশি
অন্যান্য ছাত্র সংগঠনগুলো যারা ছিল, যারা লাইব্রেরিতে গিয়ে হ্যান্ডশেক করে ভোট খুঁজছিল স্টুডেন্টদের কাছে, পাশাপাশি দেখা যাচ্ছে মসজিদ থেকে মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে আসার পর তাদের সাথে হ্যান্ডশেক করে গণসংযোগ করছে, সব কিছুই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কন্ডেম করার চেষ্টা করি। এবং শুধুমাত্র শেষ দিন, যেদিন 24 তারিখ, সেদিন আমরা যেহেতু আমাদের একটা ইশতেহার লাগবে, যে কোনো প্যানেলের তো আসলে একটা ইশতেহার প্রয়োজন হয়, আমরা আমাদের ইশতেহারের জন্য আমরা একটা ওয়েবসাইটও এখানে তৈরি করছি। আমরা কোনো প্রকার এখানে নিজস্ব প্রচারণার জন্য কিছু করিনি, শুধুমাত্র স্টুডেন্টদের কি কথা সবার জন্য আমরা একটা উন্মুক্ত। কিন্তু সেখানে যে ওয়াল করেছিলেন সেখানে তো আপনাদের ওই প্যানেলের নাম লেখা ছিল, আমি যেটা দেখলাম। প্যানেলের নাম লেখা ছিল, তখন কি জানতেন না যে এটা আচরণবিধি লঙ্ঘন? না, ওই সময়ে আমাদের পক্ষ থেকে আমরা যেটা করছি, আমরা একটা সার্ভে হিসেবে ওই বোর্ডগুলোকে রাখি এবং সার্ভের মধ্যে আমাদের নিজস্ব, আমরা ওখানে এই যে ওয়ালগুলো আমরা রেখেছিলাম, সেই ওয়ালগুলোতে আমরা গিয়ে আমাদের নিজস্ব প্রচারণা করা এই ধরনের কিছুই আমরা করিনি। ওয়ালগুলো একটা জায়গায় একটা ছেলে হয়তো দাঁড়িয়ে ছিল, ওই অবস্থায় ছিল এবং স্টুডেন্টরা তাদের নিজস্ব মতামতগুলো লিখেছে। স্টুডেন্টদের কাছে কেউ কিন্তু বলি নাই যে আমরা অমুক পদ করছি, অমুক পদে লড়াই করছি, তমুক পদে লড়াই করছি। এবং এই পুরো যতগুলো ওয়াল ছিল সবগুলো ওয়াল কিন্তু একদমই উন্মুক্ত, স্টুডেন্টরা নিজেদের কলম দিয়েও লিখে দিয়ে গেছে। অন্যান্য যারা প্যানেলগুলো আছে তারাও কিন্তু এই ওয়ালগুলোতে লিখেছে, তারা এই লেখাগুলো পড়েছে, তাদের নিজস্ব আইডিয়াগুলো কিন্তু এখান থেকে জেনারেট করেছে। না, আমরা এখানে একটা সার্ভে করার জন্য এই জায়গাটা রেখেছিলাম এবং আমরা আমাদের প্যানেলের কোনো ধরনের প্রচারণার জন্য এই ওয়ালগুলো রাখিনি। এই আইডিয়া বুথগুলো আমরা একদমই উন্মুক্ত একটা জরিপ করার জন্য ওখানে রাখি এবং আমরা আমাদের ব্যক্তি প্রচারণা করার মতো কিছুই আসলে ওই জায়গায় প্রেজেন্ট করিনি। শুধুমাত্র কিছু একদমই আননোন স্টুডেন্ট যারা হয়তো এই ইলেকশনে দাঁড়াচ্ছেও না, তারা দেখা যাচ্ছে যে ওই ওয়ালগুলোর পাশে ছিল সাইন পেন নিয়ে দাঁড়িয়ে, তারা সাধারণ স্টুডেন্ট যারা ছিল তাদের কাছে এই সাইন পেনগুলো ফরওয়ার্ড করছিল। আমি বুঝতে পেরেছি। আমরা একদম শেষ দিকে আমরা হচ্ছে যারা ভোটার এই ডাকসু নির্বাচনে ভোট দিবেন তাদের একজনের সঙ্গে কথা বলতে চাই। আমি ঐশীকে বলবো যে যিনি আছেন তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনার আসলে এই যে প্রার্থীরা যারা আছেন ভোটে দাঁড়িয়েছেন ডাকসু নির্বাচনে, আপনারা শিক্ষার্থীরা কি চান আসলে দুটি পয়েন্টে যদি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান আফফান, 24-25 সেশনের একজন শিক্ষার্থী। আমার এখানে দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে আবিদ ভাইয়ের কাছে এবং পরেরটা প্রত্যেক ভিপি ক্যান্ডিডেটের কাছে। আবিদ ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি ফর্ম উত্তোলনের দিন বলেছিলেন যে আমাদের প্যানেল চূড়ান্ত করবেন তারেক রহমান। ভবিষ্যতে যদি এরকম কোনো প্রেক্ষাপট আসে যেখানে আপনাদের দলের একটা এজেন্ডা এবং তার বিপরীতে শিক্ষার্থীদের অবস্থান, আপনি তখন কোন পক্ষকে সমর্থন করবেন? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে সকল ভিপি ক্যান্ডিডেটের প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর হিউজ পরিমাণ বাজেট আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 104 বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত যে একটি কৃত্রিম আবাসন সংকট তৈরি করে রাখা হয়েছে, আপনারা নির্বাচিত হলে এই আবাসন সংকটের সমাধান করবেন নাকি বিগত সময়ের মতো ছাত্রদেরকে জোরপূর্বক রাজনীতিতে আকৃষ্ট করবেন? প্রশ্ন নিতে পারছি না, আমরা সরাসরি উত্তরে যাই একদম সংক্ষেপে। ধন্যবাদ ভাই আপনাকে। আমি শুরুতেই যদি উত্তরটা বলি, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কথা যেটা বলেছিলাম, আমি সেভাবে বলিনি যে তিনি আমাদেরকে প্যানেল নির্ধারণ করে দিবেন। জনাব তারেক রহমান যেহেতু আমার সংগঠনের সাংগঠনিক অভিভাবক এবং একটা পার্টির চেয়ারম্যান, সুতরাং সেক্ষেত্রে তার ছাত্র সংগঠনের খোঁজখবর কিংবা হচ্ছে তার তদারকি রাখা সেটা তার কোনো অপরাধ নয়। এক, দুই হচ্ছে যে আমাদের যে প্যানেল নির্ধারিত হয়েছে সেটা কিন্তু অলরেডি পত্রপত্রিকায় দেখেছেন, সেটা কিন্তু আমরা সিলেক্টেড হয়ে আসি না, আমরা ইলেক্টেড হয়ে আসছি পার্টি থেকে ইলেক্টেড করার মধ্য দিয়ে আমাদেরকে এখানে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে। তিন হচ্ছে যে আপনি যেটা বলেছেন আমরা পার্টির সিদ্ধান্তে থাকবো নাকি শিক্ষার্থীদের সিদ্ধান্তে। দেখেন, ডাকসু হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্ম। আমি যখন ডাকসুকে প্রতিনিধিত্ব করছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করছি, আমি কোনো নির্দিষ্ট সংগঠনকে প্রতিনিধিত্ব করছি না। যেদিন আমি ডাকসুতে থাকবো সেদিন একমাত্র এজেন্ডা হবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে চায়, কারণ আমার কোনো পার্টি আমাকে সেখানে বসাই দেয় নাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আমাকে বসিয়ে দিয়েছে। ধন্যবাদ। এরপরে হচ্ছে যে আর একটা সম্পর্ক কোশ্চেন হচ্ছে যে আমার উমামা ফাতেমা আপু বলেছেন আমরা দুজন ঝগড়া করছি। দেখেন, আমরা ঝগড়া করছি না, আমরা যেটা বলছি এটা ডাকসুর পার্ট। ডাকসুর উদ্দেশ্যতা লেখা আছে যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করা, কিন্তু 5 আগস্টের পর আমরা যেটা দেখেছি এবং মিথ্যাচার হচ্ছে সেটার জবাব দেওয়াটা আমার দায়িত্ব। এরপরে হচ্ছে যে উনি আরেকটা বলেছেন লাইব্রেরিতে হচ্ছে যে আমাকে ইন্ডিকেট হয়তো বা করেছেন লাইব্রেরিতে আমি কেন গিয়েছি। আমি একটা সংগঠনের ভিপি ক্যান্ডিডেট, অবশ্যই আমার একটা ইশতেহার আছে, সুতরাং মাঝে মাঝে কিছু জিনিস আমাকে তদারকি করতে হয়, দেখতে হয় ইশতেহারে তুলে আনবার জন্য, যার ফলশ্রুতিতে আমি সেই কাজগুলো করার জন্যই সেখানে আমি গিয়েছিলাম। ধন্যবাদ, আশা করি অ্যানসার পেয়েছেন। আবিদ ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে ভিপি প্রার্থী যারা জয়েন করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।
দর্শক আপনারা শুনছিলেন, আসলে এই যে ডাকসু নির্বাচনের আলোচনা এবং বিতর্ক কন্টিনিউ করতে চাইলে 6 থেকে 7 ঘন্টা, এমনকি সেটাও হয়তো বা কম হয়ে যেতে পারে, কিন্তু আমাদের সময় 1 ঘন্টারই। দেখা হবে ঠিক আগামীকাল একই সময়ে একই জায়গা থেকে। আমরা আবারও জয়েন করব ডাকসু নির্বাচনে যারা জিএস পদে লড়ছেন তাদের সঙ্গে বিতর্ক হবে আগামীকাল। সঙ্গেই থাকবেন আমাদের।